আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এসেছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারতের পশ্চিম বাংলার কলকাতা প্রথম বা পশ্চিম বাংলার কলকাতার যে একজন সাংবাদিক রয়েছেন ময়ূর ঘোষ। আপনারা জানেন ইতিমধ্যে তিনি একটি বক্তব্য দিয়েছেন, যা নিয়ে কিন্তু নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন যে এই ময়ূর ঘোষ তিনি বাংলাদেশকে নিয়ে এমন একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, যেটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের একাধিক মিডিয়া কিন্তু বা বাংলাদেশের যেসব দেশপ্রেমিক মানুষ রয়েছে বা বাংলাদেশের অনেক জনপ্রিয় গণমাধ্যমগুলো থেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। কিন্তু কেন এই ক্ষোভ, কি বলেছেন এই ময়ূর ঘোষ? আপনারা দেখেন, সাম্প্রতিক সময়ে বা অতীতে যখনই আপনি নজর রাখেন না কেন, আপনি কিন্তু দেখতে পাবেন যে এই ময়ূর ঘোষ বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটাক্ষ করে থাকে। এই ময়ূর ঘোষ এমনই একজন ব্যক্তি যিনি বাংলাদেশের ভালো কখনো কিন্তু সহ্য করতে পারে না। তিনি বাংলাদেশকে নিয়ে সবসময় উস্কানি দেন, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার করে থাকেন। আপনারা জানেন যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদে যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু বিষয়টি জোরালোভাবে নিশ্চিত করা হয়েছে। তো তারা দেখেন তার যে কথা বলার স্টাইল, তার যে ভাবভঙ্গি, এটা দেখে কিন্তু সাধারণ একজন বাংলাদেশী হিসেবে যদি আপনি দেশপ্রেমী হয়ে থাকেন, আপনার কিন্তু মেজাজ হারিয়ে ফেলবেন আপনি, এটা কিন্তু স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে উনি কি বলছে যে বাংলাদেশের যে চট্টগ্রামে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেটাকে উনি ভারতের সাথে অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখছেন, উস্কানি দিচ্ছেন। মানে বাংলাদেশের জনগণ, তোরা চুপ থাকবি কেন? তোরাও আমাদের পিছে লাগ। আমরা যেমনভাবে তোদেরকে নিয়ে মিথ্যাচার করছি, তোদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছি, ঠিক এমনভাবে তোরাও আমাদের পিছে লাগ। সে এটাই চাইছে। আপনারা দেখছেন হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও গণমাধ্যমে খবর পেয়েছেন যে ভিডিওর মাধ্যমে কিন্তু তিনি সংবাদ আলোচনা করার সময় বা সংবাদ তৈরি করার সময়, পড়ার সময় তিনি স্পষ্টভাবে কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে চট্টগ্রামে যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেটিকে তাদের নিজেদের অংশ করতে চায় বা এটি ভারতের অংশ ছিল। দেশ ভাগের সময় তৎকালীন যখন পাকিস্তানের সাথে দেশ ভাগাভাগি করা হয়, তখন ভারত নাকি এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে। এখন তারা এটাকে নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। এটা কোন ধরনের ফাজলামি রে ভাই? এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে দীর্ঘ 50 বছর, আর যখন তাদের সাথে পাকিস্তানের দেশ ভাগাভাগি করা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন এটা অনেক পূর্বের ঘটনা। তো এত বছর পরে এসে যেখানে বাংলাদেশের মতো দেশ স্বাধীন হয়েছে 50 বছর, এত বছর পরে এসে এখন এটা তাদের নিজেদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে তারা। আপনারা নিশ্চয় অবগত আছেন, কিছুদিন পূর্বেই আহ, মাস দেড়েক মতো আগে হবে, রাজনাথ সিং, ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তিনি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সামরিক বাহিনীকে যুদ্ধ করার জন্য কিন্তু সর্বদাই প্রস্তুত থাকতে বলেছিলেন। এখন এই 1.5 মাস পরে এসে ভারতের যে সাংবাদিক রয়েছে পশ্চিম বাংলায়, আপনারা যে যার নাম আমি বলছি, ইতিমধ্যে কয়েকবার বলেছি, ময়ূর ঘোষ, এর নামটা তো মানে সহিভাবে উচ্চারণ করতেও ঘৃণা লাগে রে ভাই। কত বড় বদমাইশ দেখেন, যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব চট্টগ্রামের সেন্ট মার্টিন দ্বীপ তাদের দখলে নিতে চাইছে। অথচ এরা চিন্তা করে দেখে না যে সেভেন সিস্টার নামে যে রাজ্যগুলো রয়েছে বা যার নাম সেভেন সিস্টার দেওয়া হয়েছে, এই রাজ্যগুলো যেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, বাংলাদেশের সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী যদি ইচ্ছে করে 1 মিনিটের ভিতরে কিন্তু এখানে আগুন জ্বালিয়ে দিতে পারে। এটা তারা মাথায় রাখে না। তারা মাথায় রাখে বাংলাদেশের চট্টগ্রামে যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে এটা কেমনভাবে দখল করা যায়। তারা কিন্তু সেই চিন্তা ভাবনায় কিন্তু বিভোর হয়ে রয়েছে। আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিতে পড়ে চায়নার মতো বন্ধু দেশের সাথে আমাদের সম্পর্ক কখনোই খারাপ করা উচিত হবে না। আমরা যখনই কোনো বিপদে পড়েছি, চীন কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন আপনি বলতে পারেন যে রোহিঙ্গা ইস্যুতে চীন কিন্তু মায়ানমারকে সমর্থন দিয়েছে, এক 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 পর্যায়ে ধরে নেওয়া যায়। তারা তো আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এখন আপনি চীনকে বিশ্বাস করবেন কিভাবে? আপনার এই প্রশ্নের উত্তর হলো ভাই, আপনি চীনকে বিশ্বাস না করে করবেনটা কি? এই ভারত, আমি বলেছিলাম যে সম্ভাব্য 1 বছরের ভিতরে ভারতের সাথে একটা যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই ভারত কিন্তু আপনার যেই চট্টগ্রামে যে দ্বীপটা রয়েছে এখানে কিন্তু হামলা আজ হোক কাল হোক তারা করবে, এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এই হামলা থেকে আপনাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে চায়না।
ব্যাস তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করলে চলবে না। হ্যাঁ, একটা কারণে তারা মায়ানমারকে সাপোর্ট দিয়েছে রোহিঙ্গা ইস্যু নিয়ে। এজন্য তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলে কিন্তু আমাদের বাঁচার উপায় নেই। চিন্তা করে দেখেন একবার, নিজের ব্রেন খাটায় ভাবেন। আমি হয়তোবা আমার এই ভিডিও খুব বেশি মানুষের কাছে পৌঁছতে নাও পারে, তবে যতদূর পৌঁছয় আমার মনে হয় যে এটা এই বিষয়ে সরকারকে নজর দেওয়া উচিত। অবশ্যই চায়নার মতো একটা বন্ধু প্রতিবেশী বন্ধুশীল দেশের সাথে আমাদের সম্পর্ক কখনো খারাপ করা উচিত না। কেননা এই ভারত এমন একটা দেশ, আজ হোক কাল হোক বাংলাদেশে একটা কামড় কিন্তু এরা বসাবে। 100%। আপনি আপনি লিখে রেখে দেন আজকে এই কথা, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই কথাটা আজকে লিখে রেখে দেন আপনি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আপনারা জানেন, তো এটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা বাংলাদেশের জনগণ চায় না এই ক্ষমতা থেকে চলে গেছে। এর জন্য ওরা তারা যেই অস্থিতিশীল পরিবেশ বা মিথ্যাচার, যেই অস্বাভাবিক কথাবার্তা বা এগুলো কেন তারা বলবে? এখানে তো আমার মনে হয় যে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশে যখন যে সরকার আসবে তখন তারা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে মর্যাদা দেবে বা সম্মান করবে, এটাই তো স্বাভাবিক। একটা গভর্নমেন্ট চলে গেছে বলে আপনি সেই দেশটির সাথে শত্রুতা শুরু করে দেবেন সরাসরি, এটা এটা কোনো বিশ্লেষণ হতে পারে না। এটা কেমন প্রতিক্রিয়া? আপনারা জানেন যে এই ভারতের এই যে মিডিয়াগুলো, বিশেষ করে তারা মিথ্যাচার করছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় তারা যে এই খবরটি অতিরঞ্জিতভাবে প্রচার করতেছে, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে বিষয়টি কিন্তু মোটেও ভালোভাবে দেখছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কেন রে ভাই, প্রতিবেশী দেশ, তোমরা আমাদের দেশে আসবে, আমরা তোমাদের দেশে যাব, ব্যবসা বাণিজ্য করবে, সব কিছুই ঠিক থাকবে, তবে এখানে কেন এই পরিস্থিতি বা বাংলাদেশের সাথে কেন তাদের এই সম্পর্ক তৈরি হল? যেই কারণে বাধ্য হয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন সরকারে বর্তমানে, তিনি বলছেন যে ভারতের সাথে আমাদের ভারত যে কার্যক্রম করছে বা ভারতের মিডিয়াগুলো যে মিথ্যাচার করছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা, শেখ হাসিনা ওখানে বসে পড়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, এটা আমরা ভালোভাবে দেখছি না। এদিকে ভারতের একটু নজর দেওয়া উচিত না? এখন যুদ্ধ লাগলে বাংলাদেশ দুর্বল দেশ, তারা মিডিয়া ব্যবহার করে, জাতিসংঘ ব্যবহার করে সব দোষ বাংলাদেশের দিয়ে দেবে এবং তারা বাংলাদেশের যেই 16 কোটি জনগণ রয়েছে তাদের উপর অমানবিক নির্যাতন চালাবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমি মনে করি যে ভারতের এই সমস্ত হুমকি ধামকি এবং এদের এই সমস্ত কার্যক্রম মাথায় রেখে আমাদের যত দ্রুত সম্ভব চীন এবং পাকিস্তান তুরস্ক থেকে যত দ্রুত সম্ভব আধুনিক সমরাস্ত্র ক্রয় করা কিন্তু উচিত। যেমন আপনারা দেখেন এর ভিতর হতে পারে আধুনিক ফাইটার জেট, যুদ্ধ আপনার যে যুদ্ধ এপিসি রয়েছে, আর্টিলারি সিস্টেম রয়েছে, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে, আপনার হেভি মেশিন গান থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক রাইফেলও কিন্তু আমাদের ক্রয় করা উচিত। বিশেষ করে আধুনিক চায়নার কাছ থেকে যে আধুনিক তাদের স্নাইপার রাইফেলগুলো রয়েছে, অত্যাধুনিক এই সমরাস্ত্রগুলো আমাদের ক্রয় করা, বেশি পরিমাণে ক্রয় করা উত্তম। এবং তুরস্কর কাছ থেকেও অনেক ক্রিটিক্যাল সমরাস্ত্র কিন্তু আমরা ক্রয় করতে পারি। যেমন বায়াক্তার টিবি2 ড্রোন আমরা ক্রয় করেছি, এমন কিন্তু আরও অনেক কিছু আমরা ক্রয় করতে পারি। যেমন তুরস্কের যে দুর্ধর্ষ অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, চিনুক অ্যাটাক হেলিকপ্টার, আমরা তাও ক্রয় করতে পারি। তুরস্ক আমার বাংলাদেশের মতো দেশের কাছে কিন্তু এগুলো বিক্রি করতে তারা কিন্তু কোনো আপত্তি বা অভিযোগ দেখাবে না। আমার মনে হয় যে এগুলো তারা এক চান্সে বিক্রি করবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে আমার মনে হয় এগুলো ক্রয় করে বাংলাদেশে এনে দিয়ে তারপরে উনার নির্বাচন দেওয়া উচিত। কেননা কোনো রাজনৈতিক সরকার আবারও যদি ক্ষমতায় আসে, রাজনৈতিক চাপের কারণে তারা কিন্তু এই বাংলাদেশ সামরিক বাহিনীর যে আধুনিকায়ন এটা করার দিকে কিন্তু অনেক পিছিয়ে পড়বে। তাই আমি মনে করি যে এটা যেহেতু আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এটা রাজনৈতিক বা নির্বাচিত সরকার না, তাহলে এটা ইচ্ছা করলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের এই অস্ত্রগুলো ক্রয় করে দিয়ে যেতে পারেন। এখানে কিন্তু কারোর কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা জার্মানি থেকে সাবমেরিন কিনতে পারি, তারাও কিন্তু আমাদের কাছে সাবমেরিন বিক্রি করতে আগ্রহী। তারাও আমাদেরকে নিষেধ করবে না যে তোমাদের কাছে আমরা এটা বেচবো না। এই ভারত এবং মায়ানমারের মতো দেশকে মাথায় রেখে ভবিষ্যতে বাংলাদেশের যেই নিরাপত্তা রয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু এই অস্ত্রগুলো ক্রয় করা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। পাকিস্তানের কাছ থেকে আপনারা জানেন যে শোনা যাচ্ছে, তবে এটা সত্য মিথ্যা ভবিষ্যতে জানা যাবে, 40টির মতো JF-17 থান্ডার ব্লক 3 ফাইটার জেটের অর্ডার দিয়েছে এবং আমি মনে করি চায়নার কাছ থেকেও চায়নার যে কোনো যুদ্ধ বিমান ক্রয় করা উচিত। তাহলে আমি মনে করি যে বাংলাদেশ যখন
আপনার যুদ্ধকালীন সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, আমার মনে হয় চায়নার কাছ থেকে আপনি কোন অস্ত্র কিনলেন সেটা মুখ্য না। চায়না কিন্তু তখন আপনাকে অস্ত্র দেবে যে বাংলাদেশ আমাদের কাছ থেকে অস্ত্র ক্রয় করেছে এই হিসেবে। আপনি পাকিস্তান থেকে যদি শুধু অস্ত্র ক্রয় করেন যুদ্ধকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তান কিন্তু আপনাকে অস্ত্র নাও দিতে পারে। তারা যে আপনাকে অস্ত্র দেবে এর গ্যারান্টি কি? তবে চায়না কিন্তু আপনাকে প্রকাশ্যে অস্ত্র দেবে। এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি। পাশাপাশি মিসাইল শিল্পেও কিন্তু তুরস্ক বেশ উন্নত একটি দেশ। তো কাজেই আমি এটাও মনে করি যে তুরস্কর কাছ থেকে তাদের যে বুরা ব্যালিস্টিক মিসাইল সিস্টেম রয়েছে আমরা নিউজ পেয়েছি বাংলাদেশ এটা নিজ মাটিতে উৎপাদন করবে। তো পাশাপাশি এই যে রকেটসান কোম্পানির যে সমরাস্ত্রগুলো রয়েছে এগুলো বাংলাদেশের জন্য খুবই ক্রিটিক্যাল। এগুলো বাংলাদেশ সরকার চাইলে ক্রয় করতে পারে। তো বন্ধুরা আজ এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।